ডিসেম্বর মাসের শীত সন্ধ্যা, বাইরে কুয়াশার মৃদু আনাগোনা। আমি আমার বন্ধু ব্যোমকেশের ঘরে বসে তার শেষতম রহস্যের সমাধান নিয়ে একটি বিস্তারিত লেখা তৈরি করছিলাম। সেই সীমান্তের চাদর রহস্য, সামান্য একটি চুরি থেকে কিভাবে দেশ জুড়ে ছড়ানো একটি আন্তর্জাতিক গুপ্তচর চক্রের পর্দা ফাঁস হলো, তা ভাবলে আজও শরীরের রক্ত হিম হয়ে আসে। আমি লেখাটির শেষ লাইনগুলো লিখছিলাম, যেখানে আমরা জীবন বাজি রেখে বাতিঘরের ভেতরে বসে থাকা ৮ জনের সেই আন্তর্জাতিক দলকে পাকড়াও করেছিলাম। সেই ভয়ানক কেসের কথা মনে পড়লে আজও মনে হয় আমাদের মতো সাধারণ মানুষের জীবনেও যে এমন চরম নাটকীয়তা আসতে পারে, তাহা বিশ্বাস করা কঠিন। আমার লেখা প্রায় শেষ। ইজি চেয়ারে আধশোয়া হয়ে ব্যোমকেশ তখন হাতে তুলে নিয়েছে অমৃতবাজার পত্রিকা। হাতের চায়ে একটা চুমুক দিয়ে সে আমার দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল, তোমার লেখা কদ্দূর? লেখা শেষ, কালকে প্রকাশকের বাড়ি পৌঁছে দিলেই হলো। এই নাও, এই খবরটা পড়ে দেখো। কিন্তু এই নতুন রহস্যে ঢোকার আগে আমার মনে সেই পুরনো কেসটার রেশ কাটছিল না। আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর বললাম, ব্যোমকেশ, একটা কথা জানতে চাই। বলছি, সীমান্তের চাদর কেসটায় যখন তুমি প্রথম বুঝলে যে সামান্য চুরির আড়ালে বিশাল বড় ষড়যন্ত্র আছে, তখন তোমার প্রথম সূত্রটা কি ছিল? সেই গবেষণাগারের একজন কর্মী নিখোঁজ ছিল। তার নাম ছিল দেবতোষ। প্রাথমিক তদন্তে সবাই ভাবল সে চুরি করে পালিয়েছে, কিন্তু দেবতোষের পুরনো জীবন বিশ্লেষণ করে আমি দেখলাম তার স্ত্রী গুরুতর অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য তার প্রচুর টাকার প্রয়োজন ছিল। সে অভাবে পড়ে চুরি করতে পারে, কিন্তু সে যে ফাইল পাচার করেছে সেটার মূল্য এবং ঝুঁকি তার সাধ্যের বাইরে। আসলে সাধারণ চোর নগদ টাকা খোঁজে, কিন্তু দেবতোষ চুরি করেছিল একটি বিশেষ কোডেড ফাইল। যে ফাইল সে চুরি করেছে সে কোড ভাঙা তার পক্ষে অসম্ভব ছিল। চলো আমি ধরে নিলাম দেবতোষকে কেউ ব্যবহার করেছে, কিন্তু সেই ব্যবহারকারী অবশ্যই অত্যন্ত শিক্ষিত এবং প্রযুক্তিবিদ্যায় পারদর্শী। যখন আমি শুনলাম যে সেই ফাইলটি পাচারের জন্য নাকি একটি কুরিয়ার সংস্থাকে ব্যবহার করা হয়েছিল, তখনই আমি নিশ্চিত হলাম যে এর পেছনে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। দেশপ্রেম বা বড় কিছু নয়, দেবতোষকে শুধু টাকার লোভ দেখানো হয়েছিল, কিন্তু সে জানতো না যে এই কাজ তাকে কোথায় টেনে নিয়ে যাবে। কুরিয়ার সংস্থা? কিভাবে? ওই কুরিয়ার সংস্থাটি ছিল ভুয়ো। মানে বাইরে থেকে দেখলে মনে হবে স্বাভাবিক পার্সেল ডেলিভারি, কিন্তু তাদের প্রত্যেকটি ডেলিভারি ভ্যানের ভেতরে ছিল অত্যাধুনিক এনক্রিপশন ডিভাইস। এই ডিভাইসগুলোই সেই কোডেড ফাইলটিকে বিদেশে পাঠাচ্ছিল। ফাইলটি একবার পাঠানোর পরেই দেবতোষকে সরিয়ে দেওয়া হয়েছিল। অবশ্য এই ব্যাপারটা আরো পরিষ্কার হলো যখন কুরিয়ার সংস্থার নথি পরীক্ষা করে দেখলাম তাদের কর্মীদের দেওয়া মোবাইল ফোনগুলো কেবল একটি নির্দিষ্ট বিদেশি নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হয়েছে। ঠিক এই ভুলটাই তারা করেছিল। একজন সামান্য গোয়েন্দার পক্ষে এই সূক্ষ্ম প্রযুক্তিগত ভুল ধরা অসম্ভব ছিল, কিন্তু আমি জানতাম এত বড় অপরাধের জাল পাতার সময় ছোট ভুল হবেই। এরপর তুমি বাতি ঘরে সেই গ্যাংটার ডেরা খুঁজে বের করলে। সেটা তো ছিল অসম্ভব কাজ। অসম্ভব নয়, এটা ছিল গণিতের হিসেব। তারা নিয়মিতভাবে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে তাদের হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করত। আমি সেই ফ্রিকোয়েন্সির সামান্যতম বিচ্যুতি লক্ষ্য করলাম, যা সাধারণত সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকা থেকে পাওয়া ঠিক উচিত নয়। এই বাতিঘরটা ছিল এমন একটি ভৌগোলিক অবস্থানে যেখান থেকে সিগন্যালগুলো শক্তিশালীভাবে পাঠানো সম্ভব। পুলিশ যখন দেবতোষের গ্রামের বাড়িতে ছুটছিল, আমরা তখন সুন্দরবনের দিকে যাচ্ছিলাম। যেখানে গিয়েই আমরা দেখলাম বাতিঘরের ভেতরে গোপনে রেডিও ট্রান্সমিশন হচ্ছে। তখনই আমরা নিশ্চিত হলাম যে এটি শুধু পাচার নয়, এটা দেশের ভেতরের নাশকতা তৈরির একটা প্রস্তুতি ছিল। তাই জীবন বাজি রেখে সেই রাতেই আমাদের দুজনকে ভেতরে ঢুকতে হয়েছিল, কারণ পুরো দলটিকে ধরতে হলে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করাটা ছিল খুব জরুরি। আমরা যদি সামান্য দেরি করতাম তবে তারা নকশাগুলো ধ্বংস করে দিত এবং দেশের নিরাপত্তার বড় ক্ষতি হতো। সত্যি, তোমার তীক্ষ্ণ দৃষ্টি না থাকলে সেদিন দেশ একটা বড় বিপদের মুখে পড়তে পারত।
যাগ্গে ওসব ভয়ানক পর্বের কথা। এখন আপাতত আমার লেখার দিকে নজর দেওয়া যাক। কিছুক্ষণ পর ব্যোমকেশের গতবারের কেসের লেখাটা শেষ করছি। কি অসাধারণভাবে সে খুনিকে ধরেছিল তার তুলনাই নেই। শহরের বুকে হয়ে চলছিল একের পর এক নির্মম খুন। পুলিশ যখন নাজেহাল, তখন আমার বন্ধুটি গিয়ে তদন্ত করে ব্যাপারটাকে, আর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তারপর রীতিমতো একরকম জীবন হাতে করে গুলির লড়াইয়ে পড়ে আমরা খুনিকে ধরি। পেশাদার অপরাধীরা যে কতটা নিষ্ঠুর হতে পারে সেই অভিজ্ঞতাই ডায়েরির পাতায় কলমবন্দি করছিলাম। মানুষের মনের অন্ধকার দিকটা একবার সামনে এলে বোঝা যায় যে সভ্যতার মুখোশটা কতটা পাতলা। বৌঠান এসে চা দিয়ে গিয়েছে। চাটা শেষ করে লেখাটাকে জমা দিতে নিয়ে যাব বলে গুছিয়ে রাখলাম। বাইরে এসে দেখি ব্যোমকেশ হাতে অমৃতবাজার পত্রিকাটা নিয়ে বসে পড়ছে আর চায়েতে চুমুক দিচ্ছে। আমায় দেখে খবর থেকে চোখ না তুলে জিজ্ঞেস করলো, ভাইয়া, তোমার লেখা কদ্দূর? লেখা শেষ, কালকে প্রকাশকের বাড়ি পৌঁছে দিলেই হলো। এই নাও, এই খবরটা পড়ে দেখো। তোমাকে সবসময় বলি না, খবরের কাগজের ভেতরের পাতায় ছোট ছোট খুনের খবরগুলো ভালো করে খুঁটিয়ে দেখা দরকার। পুলিশ এগুলোকে সাধারণ চিন্তায় বা শত্রুতা বলে এড়িয়ে যায়, কিন্তু অনেক সময় এগুলোর পেছনেই আসল রহস্য লুকিয়ে থাকে। দেখো, আজকে ঠিক সেই রকম একটা ঘটনার কথা বলা আছে। খবরের কাগজটা আমার দিকে বাড়িয়ে দিল ব্যোমকেশ। আমিও কাগজটা হাতে নিয়ে পড়লাম। একদম শেষের একটা পাতাতে ছোট্ট করে লেখা, বাড়িকুঞ্জ ভবনে খুন হয়েছেন ব্যবসায়ী দীনবন্ধু সাহা। তাকে কেউ ধারালো ছুরি দিয়ে খুন করে গিয়েছেন বাড়িতে এসেই। পুলিশ ঘটনার তদন্ত করছেন, খুনের কারণটা স্পষ্ট নয়। পড়ার পরে ব্যোমকেশকে কাগজটা দিয়ে বললাম, এ তো জমজমাট কাণ্ড ব্যোমকেশ। বাড়ির ভিতরে এসে খুন করে যাচ্ছে, তাও দিনে দুপুরে। মানুষ যত উন্নত হবে তার খুন করার পদ্ধতিও আরো অনেক উন্নত হবে। এটা আদি অনন্তকাল থেকে হয়ে আসছে ভাইয়া। সামাজিক উন্নতি হলে তার খুন করার নিয়মও নির্মম হবে। আসলে অপরাধীরা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। তারা জানে পুলিশ কোন পথে তদন্ত করবে, তাই তারা খুনের পদ্ধতি বদলে ফেলছে। বুদ্ধির লড়াইতে হারলে তবেই তো তারা পুলিশের জালে ধরা দেয়। আর সেই জন্যই তোমার মতো আরও অনেকগুলো ব্যোমকেশকে দরকার পড়বে সমাজের। বৌঠান এসে বসলো আমাদের মাঝে। কি গল্প হচ্ছে দুটিতে মিলে? এই যে তোমার ঠাকুরপো আমাদের সমাজ স্বাধীনতাকে নিয়ে বড্ড বেশি ভাবছে। আমি বলছি আমাদের একজন নয়, আরো অনেক ব্যোমকেশ দরকার আছে। সব আসল জিনিস না একটাই হয়। রামকৃষ্ণ একজনই, বিদ্যাসাগরও একজনই, আবার ভগবান শ্রীকৃষ্ণ একজনই ছিলেন, তাই ব্যোমকেশও একজনই। তাছাড়া সবার কি আর তো মাথা ঘামানোর ক্ষমতা আছে ঠাকুরপো? বুদ্ধি আর ধৈর্য, এই দুটো না থাকলেই ব্যোমকেশ হওয়া যায় না। মানে ভাগ দেবে না বলছো? তা তো তুমি যথার্থই বলেছ ঠাকুরপো। তোমার বন্ধু যা করে সেটা তো আর সাধারণ কাজ নয়। ওর মতো কাজ করতে গেলে না বুকের পাটা লাগে। সব জিনিস কি আর ভাগাভাগি হয়? একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবে, বেশিরভাগ খুনগুলো হয় পারিবারিক অশান্তি কিংবা লাভ, কখনো কখনো ব্যক্তিগত শত্রুতা। খুনিরা এই তিনটের বাইরে বেরোতেই পারল না। যতই পরিকল্পনা করুক না কেন, খুনের মূলে থাকে সেই পুরনো আদিম লোভ কিংবা রাগ। এর বাইরে যাওয়ার ক্ষমতা খুব কম খুনিরই থাকে। তাহলে আমি বরং এই তিনটের বাইরে একটা খুন করি। কারণ একটাই, বন্ধুত্বের জন্য খুন। কি বলো? সেই খুনের তদন্ত করতে না হয় তুমিই আসলে, কারণ রাখাল বাবুর সে এলেম নেই। বাড়িকুঞ্জ ভবনের খুনটায় যে তোমায় এখনো ফোন করে ডাকেনি কেন, আমি তো সেটাই ভাবছি। অত বারবার ব্যোমকেশকে ডাকলে তার পুলিশ ভাবনায় আঘাত আসেই। ওরা যখন নিজেরা কোনো কিনারা করতে পারে না, একদম দেওয়ালে পিঠ থেকে যায়, তখনই ব্যোমকেশের খোঁজ পড়ে। আমাদের গল্প বেশ জমে উঠেছিল, কিন্তু তখনই কলিং বেলের শব্দ এলো। আমি উঠে গিয়েই দরজা খুলতে একজন মাঝবয়স্ক ভদ্রলোক ঘরের ভিতরে এলেন। আমার দিকে তাকিয়ে নমস্কারের ভঙ্গিতে বললেন, এটা কি মিস্টার ব্যোমকেশের বাড়ি? ভদ্রলোক মধ্যবয়সী,
পরনে ধুতি পাঞ্জাবি মসলিনের দামি পোশাক, হালকা গোঁফদাড়ি, ফর্সা রং, গায়ে সুগন্ধির গন্ধ, সোনায় বাঁধানো একটা চশমা, পায়ে চামড়ার মোটা জুতো। লোকটিকে যথেষ্ট সুদর্শন বলা চলে। উঁচু লম্বা শরীর, চেহারা না মোটা না রোগা না হালকা, এক মাথা কালো কোঁকড়া চুল, মুখে ভয়ের ছাপ আর গম্ভীরতা। বাঙালিদের মধ্যে এই ধরনের পুরুষরাই সব জায়গায় রূপের সমস্ত গুণাগুণগুলো পেয়ে থাকে। এত বড় লম্বা শারীরিক বর্ণনা দিলাম বলে পাঠকেরা আবার বিরক্ত বোধ করবেন না যেন। আসলে তার চেহারাটা সত্যি আকর্ষণীয়, তবে লোকটির চেহারার চাকচিক্যের আড়ালে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। বারবার নিজের রুমাল দিয়ে কপাল মুছছিলেন তিনি, যেন ভিতরে ভিতরে ভীষণ অস্বস্তিতে ভুগছেন। আগে হ্যাঁ, আসুন, এটি ওনার বাড়ি। তারপর ভদ্রলোক আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, নমস্কার, আপনি বুঝি ব্যোমকেশ বাবু? না না, আমি সুবিমল বন্দ্যোপাধ্যায়। উনি সে যাকে আপনার দরকার। আচ্ছা, আপনি তাহলে সুবিমল বাবু। পথ ভ্রমণের শিকার গল্পটি যা লিখেছিলেন মশাই, ধন্য একেবারে। আমাদের বাংলায় থ্রিলার লেখক সত্যি খুব কম রয়েছে। আপনার লেখাগুলো পড়ে আমার বেশ ভালো লাগে। আপনার গল্পে গোয়েন্দাগিরির যে ধরনটা দেখিয়েছেন, ঠিক সেই রকম তীক্ষ্ণ বুদ্ধিরই আজ আমার প্রয়োজন। অনেক জায়গায় ঘুরেছি জানেন, কিন্তু কেউ আমাকে ভরসা দিতে পারেনি। আমি বুঝতে পারলাম এই ভদ্রলোক যেমন সংস্কারী রুচিশীল, তেমনই শিক্ষিত আর সাহিত্য পরিবেশ নিয়ে জ্ঞান রাখেন। খুশি হয়ে বললাম, এ তো পরম সৌভাগ্য। পাঠকের ভালো লাগলে একজন লেখকের এর চেয়ে বেশি আনন্দ আর কিসে হতে পারে বলুন তো। ধরে নিন আজকে পথভ্রমণের শিকার গল্পটার পূর্ণ সার্থকতা পেল। আমি আর ব্যোমকেশ সোফাতে এসে বসলাম। ভদ্রলোক আমাদের উল্টো দিকের সোফাতে বসে হাঁপ ছাড়লেন। বৌঠান আমাদের জন্য চা নিয়ে আসতে গেল। ভদ্রলোকের মুখ আবার প্রথমে যেমন থমথমে গভীর ছিল, ঠিক তেমনই মুখ আবার কিছুক্ষণের পরে ফিরে এলো। লোকটির সামনে গ্লাসে রাখা জলটা ঢকঢক করে খেয়ে নিয়ে দুটো পায়ে পা ঘষতে লাগলেন। ব্যোমকেশ লোকটির বসার ভঙ্গি আর হাতের আঙুলের কাঁপুনি খুব মন দিয়ে দেখছিল। লোকটি যে স্বাভাবিক নেই সেটা ওর চোখ এড়ায়নি। বলুন, আপনার কি উপকার করতে পারি? ব্যোমকেশ মহাশয়, আপনার প্রতি আমার পূর্ণ ভরসা রয়েছে। আসলে বড্ড বিপদে পড়েই আপনার কাছে ছুটে আসতে হলো। ঠিক কি বিপদ যদি একটু খোলসা করে প্রথম থেকে বলেন, মানে সরাসরি বলুন কি হয়েছে, কোনো রাগঢাক করার দরকার নেই। আমি অনিমেষ দাশগুপ্ত। কলকাতার গুপ্ত জুয়েলারি মার্কেটটা আমাদেরই। আমাদের বলতে আমার বাবার ছিল, কিন্তু বাবা চলে যাবার পরে আমি আর আমার বড়দা দোকানটার দেখাশোনা করি। আমার বাড়ি বকুলতলা রাজপথে। আমাদের পৈতৃক বাড়িতেই আমরা আর আমি আর দাদা থাকি পরিবার নিয়েই। আমার বৃদ্ধা মা এখন দিদির বাড়ি। বাড়িতে আমি, আমার স্ত্রী আর আমার ছেলে, আর আমার দাদার পরিবারেও দাদা বৌদি আর দাদার একমাত্র মেয়ে, আর আছে আমার বিধবা বোন। বোনেরও এক ছেলে, অবশ্য সে দার্জিলিংয়ে থাকে পড়াশোনার জন্য। আমাদের বাড়ির ছাদ এক হলেও আমাদের খাওয়া পড়া সবই আলাদা রয়েছে। এমনকি দোকানের ভাগাভাগি জিনিস, ওটাও দুটো ভাগেই ভাগ হয়। এমনটা একেবারেই নয় যে দাদার সাথে আমার কোনো রকম কোনো শত্রুতা। দুজনেই শান্তিপূর্ণভাবে থাকবো বলে আগের থেকেই সবই ভাগাভাগি করে নিয়েছি। পারিবারিকভাবে সব কিছু মিটে থাকলেও কয়েকদিন ধরে একটা চাপা আতঙ্ক আমাকে তাড়া করছে। বাড়ির ভেতরে কিছু অস্বাভাবিক জিনিস নজরে পড়ছে, যা আমি কাউকে বোঝাতে পারছি না। তাহলে আপনার সমস্যাটা ঠিক কি? ব্যোমকেশবাবু, আমার কেমন জানি মনে হচ্ছে আমি খুন হয়ে যাব। আমি অবাক হয়ে
ব্যোমকেশের দিকে তাকালাম। ওর ভ্রু কুঁচকে রয়েছে। ব্যোমকেশ অনিমেষ বাবুকে জিজ্ঞেস করল, ঠিক কী কারণে মনে হচ্ছে আপনি খুন হতে পারেন? মানে হঠাৎ করে আপনার মনে এই মরণ ভয় কেন এলো? কেউ কি সরাসরি হুমকি দিয়েছে নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে? লোকটি ওনার পকেট হাতড়ে একটা কাগজ বের করে ব্যোমকেশের হাতে দিল। ও সেটাকে মেলে বেশ কিছুক্ষণ চোখ বুলিয়ে তারপর জোরে জোরে উচ্চারণ করে পড়ল। আগামী রবিবার বিকেলের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগের জন্য প্রস্তুত হও অনিমেষ। তিনজনেই একে অপরের মুখ চাওয়াচাবি করলাম। চিঠির ভাষাটা যেমন সহজ, হুমকিটা ঠিক তেমনই ভয়ঙ্কর। কোনো আড়ম্বর নেই, সরাসরি মৃত্যুর পরোয়ানা। ব্যোমকেশ চিরকুটটার এপাশ ওপাশ ভালো করে পরীক্ষা করে বলল, সবকটা লেখা ছাপার অক্ষরে। চিরকুটের মালিক চেয়েছিল যেন কারোর হাতের লেখা ধরা না পড়ে যায়, তাই বুদ্ধি করে কোনো রকম হাতের লেখা ছাড়াই শুধুমাত্র ছাপার মাধ্যমে অক্ষর কেটে এটা আপনাকে পাঠানো হয়েছে অনিমেষবাবু। অনিমেষবাবু দুই দিকে সম্মতিসূচক মাথা নাড়লেন। আচ্ছা, ঠিক কতদিন আগে আর কিভাবে এই চিরকুটটা আপনার হাতে এসেছিল মনে করতে পারবেন? আসলে রাতে বরাবরই আমাদের দেরি করে ঘুমানো অভ্যাস। দিনের দোকানের সমস্ত কাজকর্ম মিটিয়ে তার হিসেবপত্র ঠিক করে রাতে একটু নিয়মিত বই পড়ার অভ্যেস আছে আমার। তো গত 4 দিন আগে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান বইটি পড়ছিলাম। ওটা পড়া হয়েছে, অতটা বুকমার্ক দিয়ে আমি বইটি আবার রেখে দিই আমার পড়ার টেবিলে। কিন্তু পরের দিন রাতে আমি যখন আবার বইটা পড়া শুরু করি, আমি এই চিরকুটটা বুকমার্কের পাশে খুঁজে পাই। বইটা আমার ঘরের টেবিল ল্যাম্পের পাশেই রাখা থাকে। বাড়ির বাইরের কেউ ঘরে ঢুকে বইয়ের ভেতরে চিরকুট রেখে যাবে, এটা অসম্ভব। তাহলে এই কারণের জন্য আপনার বারবার মনে হচ্ছে যে আপনি খুন হতে পারেন, তাই তো অনিমেষবাবু? আগে হ্যাঁ ব্যোমকেশ বাবু। কাজটা যে বাড়ির কেউ করেছে তা ঠিকই বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনার বাড়িতে কোনো কাজের লোক রয়েছে? একজন কাজের মেয়ে রয়েছে, তবে সে বাইরের কাজ করে বিকেলের মধ্যেই বাড়ি চলে যায়। বাকি সব কাজ আমার গিন্নি আর বোনই সামলায়। তা আপনার বোন কার কাছে থাকে, আপনার নাকি আপনার দাদার কাছে? বোনকে আমি আমার কাছেই রেখে দিই, তবে আমার দাদাও বোনকে ভীষণই ভালোবাসে। তাছাড়া বাবার মৃত্যুর আগে বোন বিধবা হয়ে যায়, তাই বাবা বোনের জন্য বাড়িতে ঘর নির্দিষ্ট করেই রেখেছিলেন। আমাদের বাড়িতে ঘরগুলো সব লাগোয়া, মাঝখানে একটা লম্বা বারান্দা, যেটা দিয়ে দুই পরিবারের লোকই যাতায়াত করে। তাই কার ঘরে কে কখন ঢুকছে সেটা সবসময় খেয়াল রাখা সম্ভব হয় না। আচ্ছা, আপনি দেবযান যে বইটা পড়েছেন এটা আর কে কে জানতো বাড়ির? আমি যে রাতে বই পড়ি এটা আমার বাড়ির সবাই ছাড়াও কর্মক্ষেত্রেও অনেকে জানে। আসলে এটা আমার ছোটবেলা থেকেই অভ্যেস। সারাদিনে আপনার ঘরে কে কে আসে? আমার স্ত্রী, ছেলে, আমার দাদার মেয়ে, কখনো কখনো আমার বোন। তার কি আপনার বইতে কখনো হাত দেয়? অনিমেষবাবু দুই দিকে সম্মতিসূচক মাথা নাড়লেন। দেখুন, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন তো বাড়ির মেয়েরাই করে, তাই হাত দেওয়াটাও হয়তো অস্বাভাবিক নয়। তাছাড়া মাঝে মাঝে আমার ভাইজিটা এসে বইয়ের পাতা উল্টে দেখে, কিন্তু সে তো নিতান্তই বাচ্চা মেয়ে, তার পক্ষে এমন জঘন্য কাজ করা কি সম্ভব? ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে টান দিল। অনিমেষবাবুর দিকেও একটা এগিয়ে দিতে গেলে তা তিনি প্রত্যাখ্যান করলেন। ও এক মুখ ধোঁয়া টেনে বলল, আপনার কি কাউকে সন্দেহ হয় অনিমেষবাবু? অনিমেষবাবু এক নাগাড়ে হাতের নখ খুঁটে যাচ্ছিলেন। এবার একটু গম্ভীর হয়ে বললেন, আমার সবাইকেই সন্দেহ হয় ব্যোমকেশবাবু, তাই আপনার কাছেই ছুটে আসা। আগে যাকে সবচেয়ে কাছের লোক বলে ভাবতাম, এখন মনে হচ্ছে সেই হয়তো আড়ালে ছুরি সানাচ্ছে। বিশ্বাস জিনিসটাই হারিয়ে ফেলেছি মশাই। এই চিরকুটের কথাটা বাড়ির কেউ জানে? ভয় পাবে বলে বাড়ির সবাই, আমি কাউকে কিছু বলিনি। আজকে মঙ্গলবার, তাই আপনার হাতে এখনো সময় আছে 5টা দিন। আশা করি এর মধ্যে আর হামলা হবে না। আপনি নিশ্চিত হয়ে বাড়ি যান, আমি আগামীকাল আপনার বাড়ি গিয়ে দেখছি। এই কটা দিন একটু সাবধানে থাকবেন।
বাইরের খাবার বা পানীয় খাওয়ার সময় সতর্ক হওয়া দরকার। তারপর ব্যোমকেশ আমার দিকে ফিরে বলল, এই বন্ধু, অনিমেষ বাবুর ঠিকানাটা একটু লিখে নাও। অনিমেষবাবু ব্যোমকেশকে কিছু আগাম টাকা দিতে চাইলেও সে সেটা ফিরিয়ে দেয় আর প্রত্যুত্তরে বলে, আমি রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত কোনো রকম কোনো সাম্মানিক নিই না অনিমেষ বাবু। আমায় আপনি ক্ষমা করবেন, টাকার চেয়ে সত্যের দাম আমার কাছে অনেক বেশি। আপনি সুস্থ শরীরে বাড়ি ফিরে যান, সেটাই আমার বড় পাওয়া হবে। কিন্তু দয়া করে ব্যোমকেশ বাবু, আমাকে বাঁচান আপনি। আর আমি যদি এর মধ্যে মারাও যাই, তবে আমার খুনের তদন্তটা অবশ্যই করবেন। আমি চাই আমার খুনি যথাযথ শাস্তি পাক। তারপর নমস্কার জানিয়ে বেশ কালো গম্ভীর ভয়ার্ত মুখে অনিমেষবাবু চলে গেলেন। অনিমেষবাবু চলে যেতে বৌঠান এসে জিজ্ঞেস করল, উনি কিন্তু বেশ ভয় পেয়ে গিয়েছিলেন, তাই না? মৃত্যু ভয় বড় ভয় যে বৌঠান। আগামী মৃত্যুর বাণী ঘোষণা হয়ে গেলে ভয় পাওয়াটা যে বড়ই স্বাভাবিক। তা কি ভাবছো ব্যোমকেশ? ভাবছি অনিমেষ বাবুর দাদার সাথে অনিমেষ বাবুর সম্পর্কটা ঠিক কেমন। আসলে একটা দোকান থেকে ভাগাভাগি নিয়ে সমস্যা হওয়াটা খুব একটা বিরল ঘটনা নয়। টাকার সম্পত্তির ভাগ যখন ঠিকঠাক হয়ে যায়, তখন ভেতরে ভেতরে একটা ঈর্ষা দানা বাঁধতে শুরু করে, আর সেই ঈর্ষাই অনেক সময় খুনের উস্কানি দেয়। বাইরের কোনো কর্মচারী বা কেউ বা অনিমেষবাবুর কোনো পুরনো শত্রুও তো হুমকি দিতে পারে। সেক্ষেত্রে ঘরে এসে খুন করা বা হুমকি চিঠি ব্যাপারটা বড্ড কল্পনাশ্রয়ী হয়ে যাবে। মাথা খাটা অনুসোয়া, মাথা খাটাও, এ অত সহজ নয়। জটিল মস্তিষ্কের কোনো মাথা কাজ করছে এসবের পেছনে। বাইরের লোক কেউ অনিমেষ বাবুর বেডরুমে গিয়ে ওর পড়ার বইয়ের ভেতরে চিরকুট ঢুকিয়ে দেবে, এটা ভাবা বোকামি। অপরাধী বাড়ির ভেতরেই আছে, এবং সে আমাদের চেয়েও কয়েক কদম এগিয়ে ভাবছে। পরের দিন বিকেল নাগাদ আমি আর ব্যোমকেশ ট্যাক্সি ধরে পৌঁছে গেলাম অনিমেষ বাবুর বাড়ির ঠিকানায়। বকুলতলা রাজপথ রোড আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। বড় পৈতৃক বাড়ি। বাড়ির সামনে বেশ অনেকটা জায়গা নিয়ে 2 ধারে অনেক বাগান। শান্ত নিরিবিলি ছিমছাম পরিবেশ। বাড়িতে ঢুকলেই মনটা কেমন যেন শান্ত শান্ত লাগলো। আসলে ঘিঞ্জি কলকাতা শহর থেকে এতটা দূরে এমন নিরিবিলি পরিবেশে যে কোনো জায়গা থাকতে পারে আমার তেমন কোনো ধারণা ছিল না। পুরনো জমিদারি আমলের বড় বড় থামওয়ালা বাড়ি। এককালে হয়তো খুব জাঁকজমক ছিল, এখন শ্যাওলা আর আগাছায় কিছুটা ম্লান হয়ে এসেছে। তবে বাড়ির গাম্ভীর্য আজও অটুট। মূল সদর দরজা পেরিয়ে ভিতরের দরজায় এসে কলিং বেল বাজাতেই একজন অল্পবয়স্কা সাদা শাড়ি পরা মহিলা বেরিয়ে এসে গেট খুলে দিলেন। বুঝতে পারলাম ইনি অনিমেষ বাবুর বোন। আমাদের পরিচয় না পেয়ে ঘোমটাটা আর একটু সামনে এগিয়ে দিলেন। মহিলার চোখে মুখে একটা অদ্ভুত বিষণ্ণতা ছিল, যেন এই বিশাল বাড়ির একাকিত্ব ওর ওপর ভর করেছে। আগে অনিমেষ বাবু আছেন? হ্যাঁ, আপনারা আসুন, উনি ওনার ঘরেই রয়েছেন। আমরা ওনার সাথে ভিতরে আসলাম। বড় বড় সিঁড়ি পেরিয়ে উঠলাম দোতলায়। একটা কাঠের পুরনো আমলের নকশা আঁকা দরজার সামনে গিয়ে মহিলাটি ডাক দিলেন, ছোটদা, এই ছোটদা, তোমার সঙ্গে দেখা করতে দুজন এসেছে। অনিমেষ বাবু সঙ্গে সঙ্গেই দরজা খুলে আমাদের দেখে বেশ খুশি হলেন। আরে ব্যোমকেশ বাবু, আসুন আসুন, আপনাদেরই অপেক্ষায় ছিলাম। আপনাদের দেখে আমার ভয়টা বিন্দুমাত্র হলেও কমেছে, কিন্তু কাল রাত থেকে আমি ঠিকমতো চোখের পাতা এক করতে পারিনি মশাই। মনে হচ্ছিল দেওয়ালের আড়াল থেকেও কেউ আমাকে লক্ষ্য করছে। আরও একজন মহিলার হাঁক পেলাম বাইরে থেকে। কি রে পদ্মা, কে আসলো এ সময়? কথা বলতে বলতে সেই শব্দের মালিকানারও দেখা পাওয়া গেল। হলুদ শাড়ি পরে
বেশ একজন লম্বা চওড়া মহিলা এসে দাঁড়ালেন অনিমেষ বাবুর দরজার সামনে। অনিমেষ বাবুই পরিচয় করিয়ে দিলেন। ও আমার বোন পদ্মা, আর আমার স্ত্রী সুনন্দা। ভদ্রলোক তারপর বললেন, সুনন্দা, এনারা আমার বন্ধু ব্যোমকেশ আর অজিত বন্দ্যোপাধ্যায়। যাও, কিছু জলখাবারের ব্যবস্থা করো এনাদের জন্য। আরে না না, অত ব্যস্ত হতে হবে না। আমরা বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ গল্প গুজব করে চলে যাব। শুধু শরীরটা কেমন আছে দেখতে এলাম আর কি। বুঝলাম অনিমেষ বাবু আমাদের পরিচয় গোপন রাখতে চান। তারপর ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে আমাদেরকে সোফায় বসতে বলে নিজেই বলেন, আপনাদের যা যা দেখার সবই দেখে নিন। চিঠিটা পাওয়ার পর থেকে ঘরের জানলাগুলো আমি আর খুলছি না। কেমন যেন একটা দম বন্ধ করা অস্বস্তি হচ্ছে সব সময়। অনিমেষ বাবুর সাথে আমরা সারা বাড়ি এবং ছাদে এবং পেছনের বাগানের দিকটাও ভালো করে ঘুরে দেখলাম। পুরনো আমলের বাড়িগুলো বরাবরই আমার বেশি পছন্দের। বেশ উঁচু করে গাঁথা ছাদের দেওয়াল, ঘর কড়ি বর্গার, ঠান্ডা লাল শানের মেঝে, সিঁড়ির রেলিং থেকে শুরু করে দরজার পাল্লা সবই বেশ মজবুত কাঠের। এই বাড়ির কাঠামোটা এমন যে পেছনের বাগানের দিক দিয়ে কেউ অনায়াসে ছাদে উঠে আসতে পারে, যদি সে চটপটে হয়। তবে সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হলো অনিমেষ বাবুর লাইব্রেরি বা গ্রন্থাগার। দেশ বিদেশের দুষ্প্রাপ্য সব বইয়ের সংগ্রহশালা সেইটি। একটা ঘর জুড়ে পুরোটাই বই, এবং বই রাখার কত রকম যন্ত্র, কায়দা কানুন। বইয়ের পাতা যাতে হলুদ না হয়ে যায়, যাতে পোকা না লাগে, তার জন্য হাজার রকম যত্ন। কিছু কিছু মানুষ সত্যি এমন বই পাগলা হয় যে দেখেও ভালো লাগে। ব্যোমকেশ আলমারির তাকে সাজানো বইগুলোর মাঝখানের ফাঁকগুলো খুঁটিয়ে দেখছিল। অনিমেষ বাবুর স্ত্রী গিরিবালা দেবী আমাদের জন্য লুচি, তরকারি, মিষ্টির ব্যবস্থা করেছিল। তারপর আমরা অনিমেষ বাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার দাদার সাথে আপনার কি কোনো রকম কোনো ঝামেলাই হয়নি? মানে দোকান, টাকা পয়সা এসব নিয়ে? না, কোনো ঝামেলা যে হয়নি এটা বলা ভুল। দোকানের হিসেবপত্র, বাড়ির ভাগাভাগি নিয়ে সামান্য মনোমালিন্য তো হয়েছে, তবে সেটা যে খুনের পর্যায়ে চলে যাবে এমনটা নয়। আমার দাদা হয়তো এখন বাড়ি নেই, থাকলে আপনার সাথে কথা বলাতাম। একটা ছোট 9-10 বছরের বাচ্চা ছেলে খেলতে খেলতে ঘরে চলে আসলো আমাদের কথা বলার মাঝখানে। অনিমেষ বাবু তাকে দেখিয়ে বললেন, এটা আমার ছেলে শঙ্খদীপ্ত। আর পিছন পিছন একটি মেয়েও ঘরে ঢুকলো। উভয়ের হাতেই বল দেখে বোঝা যায় ওরা খেলায় ব্যস্ত ছিল। আরও আমার দাদার মেয়ে রিনা। রিনা শঙ্খের থেকে বছর 2-1 বড়। শুনুন, যতক্ষণ ঘরে থাকবেন দরজা ভেতর থেকে বন্ধ করে রাখবেন। রাতে জানলাগুলো পারলে বন্ধ করে দেবেন। হ্যাঁ, একদম ভয় পাওয়ার দরকার নেই। আশা করি কোনো সমস্যা হবে না। আর এই রইল আমার টেলিফোন নাম্বার। কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন অনিমেষবাবু। রাতের দিকে বাড়ির মূল ফটকটা একবার যাচাই করে নেবেন, কেমন? বাইরের লোক যাতে কোনো সুযোগ না পায়। সেদিন ওই বলে বাড়ি চলে আসি আমরা। ট্যাক্সিতে বসে ব্যোমকেশকে জিজ্ঞেস করি, আচ্ছা ব্যোমকেশ, তুমি কি কাউকে সন্দেহ করলে? আমি এটা বুঝলাম না, তোমার আমার সাথে থেকেও এতটুকু পর্যবেক্ষণ ক্ষমতা হলো না কেন? ব্যোমকেশের মাঝে মাঝে এমন কথা বলার স্বভাব রয়েছে, কিন্তু তবুও মনের মধ্যে একটা কৌতূহল কাজ করছিল। তাই আবারও বললাম, যতটা বোকা বোধহয় ভাবো ততটা আমি নই। খেয়াল আমিও করেছি, অনিমেষবাবুর বিধবা বোন পদ্মা বারবারই আমাদের কথাগুলো আড়াল থেকে শুনছিল। আমরা যেখানেই যাচ্ছিলাম আড়ালে লুকিয়ে আমাদের সাথে সাথেই আসছিল। একদমই ঠিক। এই তো আস্তে আস্তে তোমার মাথাটা তো দেখছি খুলছে। পদ্মা দেবী যেভাবে বারবার ওনার আঁচল দিয়ে হাত মুছছিলেন আর আড়াল থেকে আমাদের দিকে তাকাচ্ছিলেন, সেটা নিছক কৌতূহল নাও হতে পারে। তাহলে কি পুরো সন্দেহ অনিমেষবাবুর বোন পদ্মার উপরে গিয়ে পড়ে? পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। নিতান্ত কৌতূহল বশত এটা হতে পারে। হয়তো তিনি কিছু একটা আড়াল করার চেষ্টা করছেন, অথবা কারোর গতিবিধির ওপর নজর রাখছেন।
সকালে চায়ের কাপে চুমুক দিতে না দিতে টেলিফোনটা বেজে উঠল সশব্দে। ব্যোমকেশ গিয়ে রিসিভারটা কানে দিয়েই প্রথম বলল, হ্যালো। অপর পাশ থেকে কি উত্তর এলো জানলাম না, শুধু ব্যোমকেশের মুখে কতগুলো কথা শোনা গেল। আচ্ছা, কখন? চিন্তা করতে হবে না, সাবধানে থাকুন। রিসিভারটা নামিয়ে রেখে সোফাতে বসল ব্যোমকেশ। ওর কপালে একটা মোটা ভাঁজ পড়েছে। এই ভাঁজটা আমার খুবই চেনা। যখন কোনো কেস নিয়ে ব্যোমকেশ খুব মেতে থাকে কিংবা হিসাব মেলানো যায় না, তখনই ওর কপালে এমন ভাঁজ ফুটে ওঠে। দেখলাম সে একটা সিগারেট বের করে ঘন ঘন সেই সিগারেটে টান দিতে লাগলো। সিগারেটের ছাইটা অ্যাশট্রেতে ঝাড়তে ঝাড়তে ও অনিমেষ বাবুর বাড়ির নকশাটা মনে করার চেষ্টা করছিল। ওর চোখের দৃষ্টি অনেক বেশি গম্ভীর দেখাচ্ছিল। কি ভাইয়া, কে ফোন করেছিল? সমস্যা এত সহজ নয়, সমস্যা অনেক বড় এবং জটিল। কি হয়েছে? অনিমেষবাবু ফোন করে জানালেন গত রাতে অনিমেষবাবুর বোন পদ্মার উপর আঘাত হয়েছে। ঘুমের মধ্যে তাকে কেউ যেন বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করেছিল। তবে ঘটনার আকস্মিকতা এবং ঘুম থাকার কারণে আগন্তুকের মুখ দেখা যায়নি। ঘটনার পর থেকে বড্ড ভয় পেয়ে আছে পদ্মা। কে এবং কেন কাজটি করলো সেটা জানা যায়নি। আচ্ছা সুবিমল, আঘাতটা পদ্মার উপর কেন হলো? হুমকি তো এসেছিল অনিমেষবাবুর নামে। তবে কি খুনি তার লক্ষ্য বদলেছে, নাকি পদ্মা এমন কিছু জেনে ফেলেছিল যা তার প্রাণ নাশের কারণ হতে পারত? এই যে দেখছি জট ছাড়ছে না, বরং জট যে আরো বেশি ঘনীভূত হচ্ছে। তবে একটা কারণ হতে পারে এই আক্রমণের পেছনে। কি কারণ? গতকাল আমাদের কেউ সন্দেহ করতে পারে, এটাও একটা কারণ হতে পারে। আমাদের উপস্থিতি হয়তো অপরাধীকে অস্থির করে তুলেছে। সে তাড়াহুড়ো করে কোনো একটা প্রমাণ লোপাট করতে চাইছে। খুনির তো উদ্দেশ্য ছিল অনিমেষ বাবুকে মারা, কিন্তু তার বোনের উপর কেন আঘাতটা হলো? আজকে কি বার জানো? আজকে বৃহস্পতিবার। তার মানে হাতে আর মাত্র 2 দিন সময় রয়েছে। কিন্তু অনিমেষবাবু নিষেধাজ্ঞার কারণে আমরা তো অনিমেষবাবুর বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতে পারছি না, কারোর সাথে কথাও বলতে পারছি না। তাই কেসে কোনো রাস্তাও নেই। কি বলছো, খুনটা হবে? আততাই যদি ঘরের লোক হয় তবে খুনটা হবেই, কিন্তু মোটিভ কি? মোটিভ খুঁজে পাওয়া গেলে হয়তো কেসটা সমাধান হতে সময় লাগবে না। টাকা পয়সার কোনো গোপন লেনদেন বা পারিবারিক কোনো পুরনো ওয়েল, মোটিভ এই দুটোর মধ্যেই থাকার সম্ভাবনা বেশি। পরের দিন বিকেলে রাখালবাবু এলেন। তার এমন আগমনে এখন আর মোটেও বিচলিত হই না। আগে ফোন করে ব্যোমকেশ আর আমাকে ডাকা হতো খুনের তদন্ত করার জন্য। এখন একেবারে বাড়িতে এসেই হাজির হন রাখালবাবু। অন্য কেস হলে এতটা হয়তো হকচকিত হতাম না, কিন্তু এই কেসের কথা শুনে হকচকিয়েই গেলাম। রাখালবাবুর মুখে কোনো হাসি নেই, এমনকি কুশল বিনিময়ের সময়টুকুও তিনি মোটেই নিলেন না। ওনার গলার স্বরে একটা চাপা উত্তেজনা ছিল। রাখালবাবু বললেন, বকুলতলা রাজপথের ওখানে অনিমেষ দাশগুপ্ত নামে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মাথায় জোরে আঘাত লেগে মৃত্যু। লাশটা দেখে মনে হচ্ছে কাল মাঝরাতের পর কোনো এক সময় ঘটনাটা ঘটেছে। ধস্তাধস্তি হলেও বাইরের কেউ খুব একটা টের পায়নি। তবে মৃত্যুর আগে সামান্য ধস্তাধস্তি যে হয়েছে সেটা বোঝা গেছে। আমি অবাক হলেও ব্যোমকেশকে দেখে মনে হচ্ছিল না যে সে খুব একটা অবাক হয়েছে বলে, বরং এটা যেন হওয়ারই ছিল এমন ভাব। ওর চোখে মুখে কোনো উত্তাপ নেই, বরং একটা ঠান্ডা হিসেবি ভাব কাজ করছে। ও জানতো যে অপরাধী এতটা সময় আমাদের দেবে না। এটা হওয়ারই ছিল রাখালবাবু। রবিবারটা যে আগেই চলে আসবে 2 দিন সেটা আমার জানা ছিল। আমি যখন সেদিন এই বাড়িতে এসেছিলাম তখনই বাড়ির পরিবেশ দেখে বুঝেছিলাম যে খুনি খুব ছটফট করছে। সে চাইছে কাজটা দ্রুত মিটিয়ে ফেলতে, যাতে কোনো প্রমাণ না থাকে। রবিবারটা যে আগেই চলে আসবে সেটা আমার জানা ছিল। রাখালবাবু ভ্যাবাচাকা হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকলেন। তার অবশ্য না বোঝারই কথা। আমি রাখালবাবুকে
প্রথম থেকে এতটা অবধি যা যা ঘটেছে সমস্ত কথা বলে বুঝিয়ে দিলাম। সবটা শুনে রাখালবাবু একটু মাথা চুলকোলেন। মনে হলো ওনার কাছে পুরো ব্যাপারটা এখন আরও বেশি গোলমেলে ঠেকছে। তাহলে আপনি একবার কেসটা দেখুন ব্যোমকেশবাবু। এই বাড়ির ভেতরে কি হচ্ছে সেটা সাধারণ পুলিশি পদ্ধতিতে ধরা পড়া মুশকিল। আপনি না থাকলে খুনি আমাদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, যেদিন আমরা প্রথম গেলাম অনিমেষবাবুর বাড়িতে, সেদিন ওইটুকু সময়ের মধ্যে বাইরের কেউ বাড়িতে ঢুকেছিল? আমি মনে করার চেষ্টা করলাম গেটে কোনো অচেনা সাইকেল বা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম কিনা, কিন্তু কিছুই মনে পড়ল না। আমি একটু চিন্তা করে বললাম, না। কেন ব্যোমকেশ, কি হয়েছে? ভেবে দেখো, সেদিন রাতেই অনিমেষবাবুর বোন পদ্মার উপর আঘাত হয়েছিল। পদ্মা দেবীর ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ থাকার কথা ছিল। তাহলে খুনি ভেতরে ঢুকলো কিভাবে? নাকি সে আগে থেকেই ভেতরে ছিল? হ্যাঁ, তো এটাতে কি প্রমাণিত হয়? অর্থাৎ কেউ আমাদেরকে সন্দেহ করেছিল রবিবার অনিমেষবাবুকে যে খুন করা হবে সেটা যে অনিমেষবাবু জেনে গিয়েছিল, খুনি সেটা বুঝতে পেরেছিল। খুনি চাইছিল আমাদের সামনে নিজেকে আড়াল করতে। সে জানতো আমরা একবার তদন্তে নামলে তার পালানোর রাস্তা বন্ধ হয়ে যাবে। সে তো খুনি নিজেই চিরকুটের মাধ্যমে জানিয়েছে অনিমেষবাবুকে। এখানে আবার জেনে যাওয়ার কি রয়েছে বন্ধু? এখানেই তো আসল খেলা। খুনি সেই চিরকুট দেয়নি, সেই চিরকুট দিয়েছে অন্য একজন। হয়তো কোনো হিতাকাঙ্ক্ষী বা বাড়িরই কেউ তাকে সাবধান করতে চেয়েছিল, আর খুনি সেই সুযোগটাকেই নিজের কাজে লাগিয়ে দিল। যাকে আপাতত এখন চলো অনিমেষবাবুর বাড়িতে, সেখানে গিয়েই বরং চিরুনি তল্লাশি চলুক। রাখালবাবু, চলুন। প্রায় 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে পুলিশের জিপে করে আমরা একেবারে চলে গেলাম বকুলতলা রাজপথে। অনিমেষবাবুর বাড়িতেই কয়েকজন পুলিশ কনস্টেবল বাইরে পাহারায় ছিল। আমাদের দেখে তারা সেলাম দিল। আমরা 3 জন কতদিনের পথ দিয়ে সোজা উঠে আসলাম অনিমেষবাবুর ঘরে। চক দিয়ে আঁকা অনিমেষবাবুর মৃতদেহের অবস্থানটা খাটের পায়ার আর একদম কাছে। ঘরের মেঝেতে রক্তের ছোট ছোট দাগ শুকিয়ে কালচে হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে অনিমেষবাবু কোনো কিছু ধরার চেষ্টা করছিলেন। ঘরের মধ্যে কিছু একটা নেই নেই মনে হচ্ছে, যেটা গতদিন ছিল কিন্তু আজকে নেই। সুমিমল, ঘরটা ভালো করে দেখো তো, কোনো আসবাব কি সরানো হয়েছে নাকি কোনো ছোট জিনিস উধাও। তারপর সামান্য এদিক সেদিক ঘুরতে ব্যোমকেশ আবার বলল, ফুলদানি। হ্যাঁ, এই টেবিলের ওপর মাঝখানে কাঁচের ফুলদানি ছিল, আমি স্পষ্ট মনে করতে পারছি। ওতে কয়েকটা টাটকা রজনীগন্ধা রাখা ছিল। সেই জায়গাটা এখন পুরোপুরি ফাঁকা। ব্যোমকেশবাবু, ওটা ভেঙে 3-4 টুকরো হয়ে পড়েছিল নিচে। আমরা ওটা ফরেন্সিকে পাঠিয়েছি। যতদূর মনে হচ্ছে ফুলদানির আঘাতেই মৃত্যুটা হয়েছে। মারাত্মক জোর ছিল হাতে, একবারের আঘাতেই মানুষটা শেষ হয়ে গেছে। ব্যোমকেশ নিচু হয়ে চারপাশের মেঝে, খাটের তলা সমস্ত কিছু পরীক্ষা করতে লাগলো। ওর হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস ছিল না ঠিকই, কিন্তু ওর চোখ দিয়ে মেঝের প্রতিটি কোণ যেন মাপছিল। তারপর খাটের নিচে ঝুঁকে সামান্য একটু মুচকি হেসে বলল, রাখালবাবু, চলুন, বাড়ির সকলের সাথে আলাদা করে একটু কথা বলা দরকার। মানুষকে মিথ্যে বলা শেখানো যায়, কিন্তু মানুষের বসার ভঙ্গি বা কথা বলার স্বর অনেক সময় আসল সত্যিটা বলে দেয়। আমি সেই ব্যবস্থা অনেকক্ষণ আগেই করে রেখেছি। আপনি আসুন বাইরের ঘরে। ও, আরেকটা কথা রাখালবাবু, যখন আপনি ঘরে এলেন তখন ঘরের জানালাগুলো কি বন্ধ ছিল? আমরা যখন আসি তখন জানালাগুলো এখন যেমন বন্ধ রয়েছে অমন করেই বন্ধ ছিল। আর সোজা হয়ে খাটের পায়ার ঠিক পাশে পড়েছিল অনিমেষবাবুর মৃতদেহটা। আঘাতটা একেবারে কপাল বরাবর হয়েছিল, তাতেই মৃত্যু। পুরো ঘরটা সিল করা ছিল। খুনি যে ঘরেই ছিল বা ঘরের দরজা দিয়ে বেরিয়ে গেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কে প্রথম খবর দেয়? অনিমেষবাবুর স্ত্রী সুনন্দা দেবী প্রথম আমায় খবরটা দেন। আচ্ছা, চলুন কথা বলি। আমরা উপরের তলার বারান্দাতে আসলাম। সেখানে অনেকজনই রয়েছে বাড়ির। সবার মুখে দুঃখের ছায়া স্পষ্ট।
অনিমেষ বাবুর মাকে এখনো খবর দেওয়া হয়নি। তার শারীরিক অবস্থা ভালো নয়। এইসব শোনার পরে যদি কোনো সমস্যা হয়। ব্যোমকেশ প্রথমে সুনন্দা দেবীকে গিয়ে জিজ্ঞেস করে। সুনন্দা দেবী বারান্দার এক কোণে বসে পাথরের মূর্তির মতো চুপ করেছিলেন। সুনন্দা দেবী, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। এতটুকু ছোট ছেলে নিয়ে কিন্তু আপনার স্বামীর খুনিকে উপযুক্ত শাস্তি দিতে আপনাকে যে এতটুকু সাহায্য পুলিশদের করতেই হবে, তা আপনার স্বামীকে যে কেউ বাড়ির ভেতর থেকে মারতে পারে, এটা কি আপনি আগে কখনো আঁচ করেছিলেন? আমি রোজকারের মতো আজকে সকালেও চা আর বিস্কুট নিয়ে ওনার ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করি। আসলে মাঝে মাঝে উনি পড়ার মধ্যে এতটাই ডুবে থাকেন যে ওই ঘরেই রাতে ঘুমিয়ে পড়েন। আর বাড়ির গৃহ ডাক্তারের পরামর্শে কটা দিন পদ্মার সাথে আমি নিজেই ঘুমোচ্ছি, তাই উনি একাই ছিলেন ঘরে। কিন্তু সকালে অনেক ডাকাডাকির পরেও যখন ওঠেননি, আমি তখন দরজা খুলে ভিতরে আসি। আর তারপরে দরজা কি ভেতর থেকে খোলা ছিল? মানে দরজা কি ভেতর থেকে খিল দেওয়া ছিল নাকি কোনোভাবে টেনে বন্ধ করা ছিল? দরজা ভিতর থেকে খোলাই ছিল। আমি হাত দিয়ে ঠেলতেই পাল্লাটা খুলে গেল, কোনো বাধা পাইনি। তা আপনার কি কাউকে সন্দেহ হয়? ওনার কোনো ব্যক্তিগত শত্রুতা বা কোনো ঝামেলা অশান্তি এই কিছুদিনের মধ্যে? না, উনি খুবই সাদাসিধে মানুষ ছিলেন আর সারাদিন নিজের পড়াশোনা নিয়েই থাকতেন। কখনো কারোর সাথে কোনো রকম শত্রুতা হয়েছে বলে তো শুনিনি। সবাই তো ওনাকে ভালোই জানতো। কেন যে ওনার উপর কারো রাগ থাকবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা পদ্মা দেবী, আপনার সাথে তো গত 2 রাত আগে একটা ঘটনা ঘটেছিল, তা সেটা পুলিশকে জানিয়েছেন? মানে ঠিক কি হয়েছিল বলবেন? সেদিন আমি আমার ঘরেই ঘুমিয়েছিলাম। প্রায় তখন মাঝরাত। ও ঘরে ঘুমোচ্ছিলাম, আচমকা একটা বালিশ পুরো মুখের মধ্যে চেপে বসতে দেখি। দম আটকে আসছিল, আমি ছটফট করছিলাম। বেকায়দা বুঝে জোরে চিৎকার করতেই সেই হাততাই ঘর থেকে বেরিয়ে চলে গেল সোজা। তার মুখটা আমি দেখতে পাইনি, সারা গা কালো চাদরে মোড়া ছিল। আমার দম বন্ধ হয়ে আসছিল। কোনো মতে হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমি চিৎকার করি। আপনি কাউকে সন্দেহ করেন? না, তবে একা বিধবা মেয়ে, অনেকের চক্ষুশূল তো আছি। এ বাড়িতে কার কি যে মনে আছে সেটা বোঝা বড় দায়। বলেই আঁচলে মুখ চাপা দিয়ে কাঁদতে থাকে পদ্মা দেবী। আমরা সিঁড়ি দিয়ে নেমে পাশের করিডোরের দিকে গেলাম। সেখানে পরপর 3টে ঘর। অনিমেষ বাবুর মতোই দেখতে একজন ভদ্রলোক চেয়ারে বসেছিলেন, পাশে একজন কনস্টেবল। সম্ভবত উনি অনিমেষ বাবুর দাদা। আমাদেরকে দেখে তিনি প্রথম শুরু করলেন। আগে আমার নাম প্রমথ দাশগুপ্ত। আমি জানি আপনারা পুলিশের লোক, খোঁজ খবর নেওয়া, জেরা করা এগুলো আপনাদেরই দায়িত্ব। তাই আমি নিজেই বলছি, যেহেতু আমাদের একটাই দোকান গুপ্তা জুয়েলারি, তাই আপনাদের মনে এই সন্দেহটা থাকতেই পারে যে টাকা পয়সার লোভে আমি আমার ভাইকে খুন করেছি। কিন্তু বললে হয়তো বিশ্বাস করবেন না, টাকা পয়সা নিয়ে ভাইয়ের সাথে আমার কখনোই কোনো সমস্যা হয়নি। আমার বাবা রঞ্জন দাশগুপ্ত খুবই বাস্তববাদী বুদ্ধিমান মানুষ ছিলেন। বাবাই আমাদের 2 ভাইয়ের জন্য জমি জায়গা দোকান বাড়ি সমস্ত কিছু আগে থেকেই সমস্ত পরিকল্পনা মাফিক ভাগ বাটোয়ারা করেই রেখেছিলেন। ফলে বিয়ের পরেই আমরা দুজন আলাদা হয়ে যাই, কোনো অশান্তি ঝামেলা ছাড়াই। কিন্তু আমার ভাই অনিমেষ যথেষ্ট ভালো মানুষ হলেও ভিতরে ভিতরে কিন্তু তেমন ভালো মানুষ নয়। রাতে এসে মদ খেয়ে বউ পেটানো, বাইচি বাড়ি থেকে রাত করে বাড়ি আসা। আগে কিন্তু এমন ছিল না, সারাদিন বই নিয়েই সময় কাটাতো। কিন্তু এই কটা বছর ধরে তার এমন অবনতি। সম্পূর্ণ দোষটা যে আমি আমার ভাই অনিমেষের গাড়ি তুলব সেটাও নয়। সুনন্দারও স্বামীর প্রতি তেমন আদর যত্ন নেই। আর ওদিকে পদ্মা আমার বোন বলে নয়, নিজের স্বামীর সাথে ঘর করতে পারলো না, এক ছেলে নিয়ে চলে এলো এই বাড়িতে। ছেলে যথেষ্ট ভালো পড়াশোনা করে চাকরি করে ইনকামও করলেও পদ্মার লোভ যায় না। বলতেও লজ্জা হচ্ছে নিজের বোনের নামে। কিন্তু সত্যি এটাই, পদ্মার চরিত্রের বেশ কিছু দোষ রয়েছে। তাই সন্দেহটা যে কার উপর করবো আর
কার উপর করব না সেটা বলা বেশ মুশকিল। পুলিশের চোখে ধুলো দেওয়া সহজ, কিন্তু পরিবারের হাঁড়ির খবর বাইরের লোক জানবে কিভাবে সাহেব? গতকাল রাতে আপনি কি কোনো শব্দ বা কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন? মানে আপনার ঘরের ঠিক ওপরেই তো ঘরটা, কোনো কিছু মেঝেতে পড়ার আওয়াজ পাননি? না, আসলে দরজা সবাই বন্ধ করেই ঘুমায়, আর ভাইয়েরা উপরের তলায় আর আমরা নিচের তলায় থাকি, তাই শব্দ তেমন আসে না। আর তাছাড়া কাল রাতে ঘুমটা বড্ড বেশি গভীর হয়েছিল, কোনো আওয়াজই কানে আসেনি। ব্যোমকেশ উঠে চলে আসে ছাদে। সিগারেট খেয়ে চারপাশ ভালো করে ঘুরে ঘুরে দেখে। সে প্রতিটি ইটের ফাঁক আর ছাদের জল বের হওয়ার নর্দমাগুলো খুব মন দিয়ে দেখছিল। তারপর ছাদের একদম কোণায় রাখা নোংরা ফেলার বালতির ভিতর থেকে একটা কাগজ বের করে। সেই কাগজটার জায়গায় জায়গায় কাঁচি দিয়ে কাটা। ব্যোমকেশের মুখে একটা সরু হাসি। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল প্রথম জট খোলার তৃপ্তি। তারপর দেখলাম ব্যোমকেশ পকেট থেকে সেই চিরকুটটা বের করল। অক্ষরগুলো কাঁচি দিয়ে কাটা ম্যাগাজিনের পাতার সাথে হুবহু মিলে গেল। আমি আর রাখালবাবু অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রয়েছি। এই হলো সেই চিরকুট রহস্য। কেউ পত্রিকা থেকে উপযুক্ত অক্ষরগুলোকে কাঁচি দিয়ে কেটে সাদা কাগজে আঠা দিয়ে জুড়ে জুড়ে লিখেছে, তারপর সময় বুঝে অনিমেষবাবুর বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তার মানে খুনি এই বাড়ির কেউ, সেটা আর বলার অবকাশ রাখে না। ব্যোমকেশের বুদ্ধি দেখে সত্যিই অবাক হলাম। ডাস্টবিনের ময়লার মধ্যে থেকেই কেমন একটা সূত্র বের করে ফেলল। আসলে সত্যি কথা এটাই, কবি তো কবেই বলে গিয়েছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। উপরে কখন এসে সুনন্দা দেবী দাঁড়িয়েছে খেয়াল করিনি। ওনার পরনের শাড়ির আঁচলটা বারবার হাতে জড়াচ্ছিলেন তিনি। ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছিল, আর কপালে বিন্দু বিন্দু ঘাম। ডিসেম্বরের দুপুরবেলার এই কড়া ঠান্ডাতেও ওনার এই অস্থিরতা স্বাভাবিক বলে মনে হলো না। কিছু বলবেন? আসলে ওনাকে নিয়ে যে কথাগুলো বললাম সকলের সামনে, সেটা হয়তো সত্যি নয়। উনি মদ্যপ অবস্থায় গত সপ্তাহে একদিন আমার ভাসুরের সাথে মারপিট করেন। পরে দোকান থেকে বাকি কর্মচারীরা ওনাকে বাড়িতে পৌঁছে দেন। তাকে সামনে থেকে যতটা ভদ্রলোক বলে মনে হয়, তিনি আদতে ততটা নয়। কেবল রাত হলেই নেশা চাকার দিয়ে ওঠে। মানুষ হিসেবে জ্ঞান থাকে না তখন তার। তা অনিমেষবাবুর এই পরিবর্তনের কথা কি আপনি আগে থেকে জানতেন? মানে বাড়ির বাকিদের সামনে কি উনি নিজেকে সংযত রাখতেন? বাইরে থেকে কিছুই বোঝার উপায় ছিল না সাহেব। উনি ওনার পড়ার ঘরে ঢুকে পড়লে বাইরের পৃথিবীর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিতেন। কিন্তু গত 1 মাস ধরে ওনার মেজাজ বড্ড খিটখিটে হয়ে গিয়েছিল। তা প্রথম বাবুর সাথে ঝামেলার কারণ কি শুধু পারিবারিক ছিল, নাকি দোকানের ভেতরে অন্য কোনো বিষয় নিয়ে মনোমালিন্য শুরু হয়েছিল? বড় ঠাকুর দোকানের হিসেবপত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু উনি তো হিসেব দেওয়ার ধার ধারতেন না। নেশা করলে ওনার দম্ভ আকাশ ছুঁয়ে যেত। তার এই নেশার কথা বাড়ির আর কে কে জানতো? সবাই জানতো, তবে বাইরে মান সম্মানের ভয়ে কেউ মুখ খুলতো না। উনি নেশা করলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতেন। গত সপ্তাহের ওই ঝামেলার পর থেকে কি অনিমেষবাবু বাড়িতে অস্বাভাবিক কোনো আচরণ করেছিলেন, বা ওনার পড়ার ঘরের উপর কি নজরদারি বাড়িয়ে দিয়েছিলেন? হ্যাঁ সাহেব, উনি ও ঘরে কাউকে ঢুকতে দিতেন না। পড়ার ঘরের জানলাগুলো ইদানিং রাত বাড়লে বন্ধ করে রাখতেন। জিজ্ঞেস করলে বলতেন রাস্তার শব্দে ওনার মনোসংযোগ নষ্ট হয়। আচ্ছা, ওনার ওই পড়ার অভ্যেসের আড়ালে কি কোনো নতুন ধরনের আসক্তির কথা আপনার মনে হয়েছিল? যেমন চিঠিপত্র লেখালেখি? ওনার ডেস্কে কালির দাগ আর প্রচুর সাদা কাগজ সবসময় ছড়ানো থাকতো। আমি ভাবতাম দোকানের কাজ করছেন হয়তো, কিন্তু উনি তো হিসেবপত্র ডায়েরিতে লিখতেন না। উনি কি রাতে দোকান থেকে সোজাই যেতেন আড্ডার থেকে? হ্যাঁ, আসলে উনি বাড়ি আসতেন না, শুধু আমার ভাসুর ঠাকুর বাড়ি আসতেন। উনি এসে ওনার পড়ার ঘরে চলে যেতেন। কত রাত অবধি পড়তেন আমি জানি না। পড়ার ঘরের দরজা কি উনি সব সময় ভেতর থেকে বন্ধ রাখতেন, নাকি কেউ সেখানে যাওয়ার অনুমতি পেত? না,
ঘরে কারোর ঢোকা বারণ ছিল। ঝাড়পোছ করার সময়টুকু ছাড়া উনি নিজের ঘরটা নিজের দখলেই রাখতেন। আচ্ছা, ওনার পড়ার ঘর থেকে কি কখনো কোনো বিশেষ ধরনের সুগন্ধ পেতেন? মানে কোনো বিদেশি সেন্ট বা আতর জাতীয় কিছু? হ্যাঁ সাহেব, ইদানিং ও ঘরের বাতাসে একটা তীব্র গন্ধ থাকতো। আমি জিজ্ঞেস করলে উনি বলতেন ধূপকাঠির গন্ধ, কিন্তু ধূপের কোনো চিহ্ন ঘরে থাকতো না। আশা করছি আগামীকালের মধ্যেই আপনার স্বামীর খুনি ধরা পড়ে যাবে। পোস্টমর্টম রিপোর্টটা শুধু আসতে দিন, কারণ পোস্টমর্টম রিপোর্টে ওনার রক্তে অ্যালকোহলের পরিমাণ কতটা ছিল তা জানা জরুরি। এতে বোঝা যাবে ঘটনার সময় উনি নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম ছিলেন কিনা। রিপোর্ট কি ওনার মৃত্যুর সময় আর কারণ বলে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই। মাথায় ওই আঘাত লাগার আগে ওনার সাথে কেউ ধস্তাধস্তি করেছিল কিনা তার চিহ্ন রিপোর্টে স্পষ্ট হয়ে উঠবে। শরীরের প্রতিটি জখম এক একটা গল্প বলে। আপনার স্বামীর শরীরে অন্য কোথাও কোনো পুরনো আঘাতের চিহ্ন ছিল কিনা সেটাও জানা খুব জরুরি। আপনি কি শেষ কয়েকদিন ওনার শরীরে কোনো অস্বাভাবিক দাগ দেখেছিলেন? আমি ওনার কাছে খুব একটা যেতাম না সাহেব, তবে ওনার মেজাজ আগের চেয়ে অনেক বেশি রুক্ষ হয়ে গিয়েছিল। সেদিন আমরা বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, কি মনে হতে ব্যোমকেশ আবার একবার গেল অনিমেষ বাবুর ঘরটা দেখতে। নিজে বেশ কিছুক্ষণ ভালো করে ঘরটা দেখার পরে আমাদের সবাইকে ডেকে বলে, রাখালবাবু, এদিকে দেখুন, খাটের পায়ের কাছে রক্ত লেগে আছে, আর এই পায়ের এখানে মূর্তির মতো শক্ত কাঠের কিছু একটা করা। অবশ্য পুরনো দিনের পালঙ্কে এমন নকশা নতুন কিছু নয়। সম্ভবত এইখানে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে, আর ফুলদানিটা ওটা ধস্তাধস্তির ফলে ভেঙেছে। আচ্ছা রাখালবাবু, ফুলদানিটা কোথায় ভেঙে পড়েছিল? এই তো এই জানলার কাজটাতেই পড়েছিল। আর অনিমেষ বাবুর মৃতদেহ পড়েছিল খাটের পায়ের কাছে, আর ফুলদানিটা ছিল জানলার কাছে পড়ে। তার মানে এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ফুলদানি আর অনিমেষ বাবুর মধ্যে দূরত্ব অনেকটাই, তাই কোনোভাবেই ফুলদানির আঘাতে মৃত্যু হয়নি। ওটা ধস্তাধস্তির সময় কেউ ছুঁড়েছিল। রাখালবাবু, জানলার পাশে ওই ভাঙা ফুলদানির টুকরোগুলো দেখুন, ওগুলো পর্দা আর দেওয়ালের কোণে ছড়িয়ে আছে। এটা প্রমাণ করে যে ফুলদানিটা কাউকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল, কিন্তু তার লক্ষ্যভ্রষ্ট হয়ে জানলায় লেগে ভেঙে যায়। তার মানে খুনি এবং অনিমেষ বাবুর মধ্যে ঘরের দুই প্রান্তে দাঁড়িয়ে বচসা চলছিল। আগে হ্যাঁ, অনিমেষ বাবু খাটের পায়ের দিকে ছিলেন আর খুনি ছিলেন জানলার উল্টো দিকে। দুজনের মধ্যে প্রবল উত্তেজনা থাকায় খুনি হাতের কাছে যা পেয়েছিল তাই ছুঁড়েছিল। খাটের ওই নকশা করা মূর্তির উপর রক্তের ছোপ আর জখমের ধরন একদম মিলে যাচ্ছে। অনিমেষ বাবু মদ্যপ অবস্থায় নিজেকে সামলাতে না পেরে সরাসরি ওই কাঠের তীক্ষ্ণ কোণে আছড়ে পড়েছিলেন। সেই দিন আমরা অনিমেষ বাবুর বাড়ি থেকে বেরিয়ে সোজা গেলাম গুপ্তা জুয়েলার্সে। দোকানের কর্মচারীদের কাছ থেকে বেশ কিছু খবরাখবর নিয়ে জানতে পারলাম, সত্যি দোকানে এক সপ্তাহ আগে প্রমথবাবু এবং অনিমেষ বাবুর মধ্যে একটা বেশ বড়সড় দ্বন্দ্ব হয়। তবে দোকানে দুই ভাইয়ের মধ্যে যথেষ্টই মিল ছিল, কিন্তু ইদানিংকালে অনিমেষ বাবুর যে সঙ্গদোষ খারাপ হয়েছিল সেটা সকলেই স্বীকার করল। বন্ধু, তুমি রাখালবাবুর সঙ্গে থানাতে চলে যাও, আমার সামান্য কাজ রয়েছে, আমি একটু দেরি করে আসব। তবে আমি রাতের মধ্যেই একবার থানাতে পৌঁছে যাব। আসলে আমাকে একবার বাগবাজার এলাকার ওই পুরনো আড্ডার ঠেকগুলোতে একটু খোঁজ নিতে হবে। অনিমেষবাবু সেখানে কার সাথে সময় কাটাতেন সেটা জানা দরকার। তুমি কি মনে করছো বাইরের কেউ ওনাকে ব্ল্যাকমেল করছিল বা কোনো রকম ভয় দেখাচ্ছিল? আমি শুধু দেখতে চাইছি ওনার ওই গোপন চিঠিপত্রগুলো কোথা থেকে আসতো এবং সেগুলো কার স্বার্থে আঘাত হানছিল। আমি বেশ বুঝতে পারলাম ব্যোমকেশ আমাকে ছাড়াই একাই কোনো জায়গাতে যেতে চায়। অবশ্য এটা কেসের একটা বড় অংশ। সব জায়গাতে ব্যোমকেশ নানান অভিনয় করে অনেক তথ্য জোগাড় করেছে। এখানে একের বেশি দুইজন হলে সন্দেহ হয়, তাই আমি বেশি কথা না বাড়িয়ে বললাম, বেশ ঠিক আছে, আমি রাখাল বাবুর সঙ্গে থানায় যাচ্ছি, তুমি সাবধানে থেকো ভায়া, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।
আমি চলে এলাম থানাতে। প্রায় 8:30 নাগাদ ব্যোমকেশ এলো থানায়। আজকে রাখালবাবু তার বাড়িতে ভোজের জন্য আমন্ত্রণ জানালো, তাই অগত্যা অনুসুয়াকে টেলিফোন করে জানিয়ে দেওয়া হলো যে আজকে রান্না না করতে। রিপোর্টে কি এসেছে? খানিক ধস্তাধস্তি হয়েছে মৃত্যুর আগে। বডিতে ঘাড়ে নখের কিছু আঁচড়ের দাগও পাওয়া গেছে। তারপর মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে। আর হ্যাঁ, শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। আচ্ছা, এই আঁচড়ের দাগগুলো কি ঘাড়ের দুপাশে গভীর ছিল? আর ওনার নখের কোনায় কি কোনো কাপড়ের আঁশ পাওয়া গিয়েছে যা ওনার নিজের জামার সাথে মেলে না? হ্যাঁ স্যার, মনে হচ্ছে ধস্তাধস্তির সময় উনি কাউকে সজোরে জাপটে ধরার চেষ্টা করেছিলেন। আর অ্যালকোহলের মাত্রা এতটাই বেশি ছিল যে ওনার পক্ষে বেশিক্ষণ লড়াই করা সম্ভব ছিল না। দেখলাম ব্যোমকেশ কিছু বলল না, শুধু মৃদু হাসল। ব্যোমকেশের কপালে আর কোনো ভাঁজ নেই, মুখে একটা রহস্যময় হাসি। বুঝলাম সমস্ত রহস্যের সমাধান ব্যোমকেশ করে ফেলেছে। এবার আগামীকাল কেবল রহস্য উন্মোচনের পালা। এখন যে কিছুই জানতে পারবো না ওকে খুঁচিয়ে, সে আমি বিলক্ষণ জানি, তাই চুপ করেই থাকলাম। কালকের জন্য বেশ কিছু কথা সে রাখালবাবুকে বলে রাখল। রাখালবাবুর সঙ্গেই তার বাড়িতে গেলাম। সেখান থেকে পেট পুড়ে জমিয়ে খেয়ে দিয়ে বাড়ি আসলাম, তখন রাত প্রায় 10:30। আগামীকাল বিকেলে একেবারে আপনি আমাদের নিয়ে চলে যাবেন বকুলতলা রাজপথে অনিমেষবাবুর বাড়িতে। সেইখানেই খুনি ধরা পড়বে। তার আগে দাশগুপ্ত বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান নিহার রঞ্জন বাবুর টেলিফোনের নাম্বারটা একটু জোগাড় করিয়ে দেবেন, তাহলেই সব জট খুলে যাবে। ভাইয়া, তুমি কি ভাবছো একটু খুলে বলবে? ডক্টর নিহার রঞ্জন বাবুর প্রেসক্রিপশন মেলালেই বোঝা যাবে এই বাড়িতে কার জন্য কড়া ঘুমের ওষুধ আনা হতো। তার কারণ খুনি সেই ওষুধকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল। আপনি কি মনে করেন পদ্মা দেবীকে ইচ্ছে করে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল যাতে উনি পাশের ঘরের কোনো আওয়াজ না পান? ঠিক তাই রাখালবাবু, পাশের ঘরে ধস্তাধস্তি আর জানলার ফুলদানি ভাঙার আওয়াজ না শোনার পেছনে কেবল গভীর ঘুম দায়ী নয়, অন্য রাসায়নিক কারণও থাকতে পারে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম হাওয়া গরম। বৌঠান রেগে না খেয়ে বসে রয়েছে। বলি হারি তোমাদের, ঠাকুরপো আর তুমি দুটোতে মিলে সেই সকালে বেরিয়ে রাত 10টায় ঢুকলে। এবার আমি সত্যি সত্যি দাদার বাড়ি চলে যাব। আহা, কেন ছেলে মানুষে করছো? কেন করবো না? তোমরা দুটিতে মিলে খুনে তদন্ত করবে, আর আমি মেয়ে বলে আমি কিছু করব না? নিজের বাড়ির অন্দরের ভেতরে কি ঘটছে তা দেখার আমার জো নেই। আর তোমরা আমাকে শুধু রান্নার যোগান দেওয়ার জন্যই বসিয়ে রেখেছো, তাই না? বাড়ির মহিলারা কি কিচ্ছু বোঝে না? আরে রাগ করবেন না বৌঠান, আগামীকালের আসল রহস্য উন্মোচনের সাক্ষী তো আপনি হবেন। তাহলে বলো তো, কোনো পেন্সিল ছাড়াই তোমার আকৃতি কিভাবে বানাবে? বড্ড সহজ, ধুলো পড়া মেঝেতে শটান হয়ে শুয়ে পড়বো। বাহ বাহ, এই না হলে তুমি আমার যোগ্য স্ত্রী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলো আজকের শাস্তি স্বরূপ আর তোমার এই ধাঁধার উত্তর সঠিক দেওয়ার জন্য কাল আমাদের সাথে তুমি অনিমেষবাবুর বাড়িতে থাকবে, আর সেখানেই আমার মুখ থেকে শুনবে এই এত বড় রহস্যের সমাধান। তবে মনে রেখো অনুসুয়া, রহস্যের সমাধান সবসময় আনন্দদায়ক হয় না। অনেক সময় সত্যের মুখচ্ছবি এতটাই বীভৎস হয় যে তা আমাদের সাধারণ মানুষের কল্পনার বাইরে। তৈরি থেকো এক কঠিন সত্যের মুখোমুখি হওয়ার জন্য। সত্যি? চলো ঘুমাবে, এসো। বৌঠানের মুখে আবার হাসি ফুটে উঠল। সত্যি ব্যোমকেশের তুলনা হয় না। যেমনভাবে বৌঠান রাগ ভাঙাচ্ছে, ঠিক তেমনই কত সুন্দরভাবে জটিল থেকে জটিলতর কেসের সমাধান এক নিমেষে করছে। কিন্তু ব্যোমকেশের কেন যে দাশগুপ্ত বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ানের দরকার পড়ল তা বুঝলাম না। জানলার বাইরে তখন কুয়াশা ঘনীভূত হচ্ছে। শীতের রাতের নিস্তব্ধতা যেন কোনো গভীর সত্যকে আগলে রাখার চেষ্টা করছে। পাশের ঘরে ব্যোমকেশের উত্তেজিত পদচারণা থামলেও আমি জানি
ওর মস্তিষ্ক তখনও বিরামহীনভাবে কাজ করে চলেছে। গোয়েন্দার মন তো সহজে শান্ত হয় না যতক্ষণ না শেষ সুতোটি জটমুক্ত হচ্ছে। রহস্য সমাধানের কথা মনে করে বেশি রাত না করেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালেই ব্যোমকেশকে দেখলাম কার সঙ্গে যেন টেলিফোনে কথা বলছে। কথা শুনে বুঝতে পারলাম এটা দাশগুপ্ত বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান নিহার রঞ্জন বাবু। মনের মধ্যে কৌতূহল থাকলেও তাকে চেপে রাখলাম, কারণ আজকে বিকালেই পাবো উত্তরটা। সারাটা দিন পড়াশোনার মধ্যেই কেটে গেল। বিকেলে তৈরি হয়ে নিলাম খুব তাড়াতাড়ি ওর সঙ্গে বেরোবো বলে। সময় মতো রাখালবাবু তার পুলিশের জিপ গাড়ি নিয়ে চলে এলো হ্যারিসন রোডের বাড়িতে। আমি, ব্যোমকেশ আর বৌঠান তিনজনেই গেলাম। অনুসুয়া পুটিরামের ওপর বাড়ির দায়িত্ব দিয়ে বের হলো। প্রায় 1 ঘন্টা পরে আমরা এসে পৌঁছালাম বকুলতলা রাজপথে। রাখালবাবু আগে থেকেই সব কিছু ঠিক করে রেখেছিলেন। সেই মতো পরিবারের সবাই বৈঠকখানায় বসেছিল। আমরা গিয়ে বসলাম সবার সঙ্গে বৈঠকখানাতেই। সবার মুখ এক্কেবারে থমথমে, ভয় মাখা। ব্যোমকেশ বলতে শুরু করলো। প্রথম দাশগুপ্তবাবু অর্থাৎ অনিমেষবাবুর দাদার সাথে অনিমেষবাবুর দোকানে বেশ হাতাহাতি হয়েছিল সপ্তাহখানেক আগেই। এর দরুন রাগ হলেও পরে নিজেরা ভুল বুঝতে পেরে অন্যায় স্বীকার করে নেয়। আসলে দুই ভাইয়ের মধ্যে ভাগাভাগি হলেও মিল ছিল, তাই এই সন্দেহ থেকে প্রথম বাবু পুরোপুরি বাদ। বাকি থাকলো পদ্মা দেবী আর সুনন্দা দেবী। পদ্মা দেবী, আপনি আপনার দাদাকে খুবই ভালোবাসতেন। আপনি ঠিকই আন্দাজ করতে পেরেছিলেন যে আপনার ছোড়দার মৃত্যু আসন্ন এবং সত্যি আপনার ছোড়দা খুন হতে পারে। তাই বুদ্ধি করে বাড়িতে আনা খবরের কাগজ থেকে অক্ষর কেটে কেটে একটা চিরকুট বানিয়ে দিয়ে রেখে আসলেন অনিমেষবাবুর বইয়ের বুকমার্কের নিচে, যাতে এই বই পড়ার প্রথমেই চোখে পড়ে সেটা। পদ্মা দেবী, আপনি যখন সেই বেনামি চিঠি লিখেছিলেন তখন একবারও কি ভেবেছিলেন যে আপনার এই সতর্কতা আপনার দাদার কোনো কাজে আসবে না? বরং আপনার ভয়টাই খুনিকে সুযোগ করে দিল নিজের রাস্তা পরিষ্কার করতে। আপনি জানতেন খুনিকে, কিন্তু সাহসে কুলোয়নি সরাসরি তাকে পুলিশের হাতে তুলে দিতে। বিশ্বাস করুন, আমি শুধু ছোটদাকে বাঁচাতে চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম এই বাড়িতে কোনো একটা ষড়যন্ত্র দানা বাঁধছে, কিন্তু নিজের লোকের বিরুদ্ধে আমি কি করে আঙুল তুলতাম। পদ্মা দেবী, আপনি সতর্ক করতে চেয়েছিলেন শুধুমাত্র আপনার দাদাকে। আপনি এটাই ভেবেছিলেন যে আপনার দাদা হয়তো ভয় পেয়ে পুলিশের বা গোয়েন্দার শরণাপন্ন হবেন। আর ঠিক হলো সেটাই। অনিমেষবাবু ভয় পেয়ে ছুটে আসলেন আমার কাছে, কিন্তু আসল খুনি হয়তো জানতই না যে এমন কিছু চিরকুট গিয়েছে অনিমেষবাবুর কাছে। পদ্মা দেবী, আপনি হয়তো সন্দেহ করেছিলেন কেবলমাত্র, কিন্তু আপনার সন্দেহ সঠিক ছিল। অনিমেষবাবু আমাকে জানানোর পরের দিন আমি যখন এই বাড়িতে আসি, অনিমেষবাবু আমায় বন্ধু হিসেবে পরিচয় দিলেন, কিন্তু এক নাগাড়ে আমাদের উপর নজর রেখে চলেছিলেন আপনি আর সুনন্দা দেবী। আমাদের কথাবার্তা, আচার আচরণ সবকিছুই লক্ষ্য করছিলেন। আর তখনই সন্দেহ হয় সুনন্দা দেবীর। সুনন্দা দেবী বুঝতে পারেন আপনি যে কোনো প্রকারই হোক আপনার ছোড়দাকে আগে থেকে সতর্ক করছেন। তাই সেদিন রাতের অন্ধকারে আপনাকে মারতে হোক বা ভয় দেখাতে হোক, সুনন্দা দেবী আসেন আপনার ঘরে। কিন্তু আপনার চুরির শক্ত ধারালো মুখে হাতটা কেটে যায় সুনন্দা দেবীর। সেটা গতদিনেই খেয়াল করেছি। তাছাড়া সুনন্দা দেবী আপনাকে ছোট বড় অনেক কথাই শোনাতেন। সবসময় আপনার উপর জোর জুলুম করাও তার একটা বদগুণ ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। আমি পদ্মা দেবীর ওষুধগুলো দেখেছি। সেখানে ছিল ঘুমের বড়ি। বাড়ির পারিবারিক ডাক্তার নিহারঞ্জন বাবু আপনাকে বিশ্রামে থাকতে বলেছিলেন, কিন্তু ঘুমের ওষুধ দেয়নি। রাতে আপনি কটা দিন ধরে শুয়েছিলেন সুনন্দা দেবীর পাশে, ফলে সুনন্দা দেবীর কাজটা সহজভাবে হচ্ছিল না। তাই আপনাকে ঘুম পাড়িয়ে দিত সেই ঘুমের ওষুধ খাইয়ে। সুনন্দা দেবী, আপনি হয়তো ভেবেছিলেন ডাক্তারবাবুর ফাইলে আপনার রোগের ইতিহাস ছাপা থেকে যাবে, কিন্তু নিহারঞ্জন বাবুর সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম তা বেশ চমকপ্রদ।
আপনার সেই তীব্র আলসারের যন্ত্রণা আর এই স্মৃতি, এই দুটোই আপনার প্রতি আপনার স্বামীর ঘৃণা বাড়িয়ে দিয়েছিল। সেই ঘৃণা থেকেই আপনার মনে প্রতিশোধের আগুন জ্বলছিল। আপনি জানতেন অনিমেষ বাবু রাতে কখন আর কার জন্য চিঠি লেখেন। চুপ করুন আপনি। বাইরের লোক হয়ে কি বিচার করবেন আপনি আমাদের সংসারের? সেই রাতের নরককুণ্ড আমি নিজে দেখেছি, আপনি দেখেননি। আসলে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি অনিমেষ বাবুর ইদানিং কালে বেশ কিছু খারাপ অভ্যেস দেখা গিয়েছিল। তার মধ্যে একটি হলো নারী সঙ্গ আর অপরটি মদ। দুটোই যে একটি মানুষকে একেবারে শেষ করে দেয় তার আসল নমুনা অনিমেষ বাবু নিজেই। কলকাতার বাগবাজার মোড়ে থিয়েটার দেখতে গিয়ে মাধবীলতার সাথে আলাপ হয় অনিমেষ বাবুর। মাধবীলতা এই থিয়েটারেই কাজ করে, নাচিয়ে হিসেবে কাজ তার পেশা। প্রায় বেশিরভাগ দিন রাতেই মদ্যপ হয়ে অনিমেষবাবু যেতেন মাধবীলতার কাছে। গতকাল আমিও গিয়েছিলাম মাধবীলতার কাছে অনিমেষবাবুর সম্পর্কে খোঁজ নিতে। সেখান থেকেই সব থেকে বেশি তথ্যগুলো জানতে পারি আমি। আমার ধারণা সুনন্দা দেবী আপনিও জেনে ফেলেছিলেন মাধবীলতার সম্পর্কে, তাই জোর করলেন অনিমেষবাবুকে স্বীকার করার জন্য, কিন্তু তিনি করলেন না। আপনি চাইলে মাধবীলতার ঠিকানা সংগ্রহ করে সেখানে গিয়ে তাকে শাসিয়ে আসতেন, কিন্তু প্রেমের চিঠি যে কোথায় লুকিয়ে রাখতেন অনিমেষবাবু সেটা তিনি ছাড়া কেউই জানেন না। কিন্তু যখন ধৈর্যের বাঁধ আপনার ভেঙে যায় সুনন্দা দেবী, তখনই আপনি ঠিক করেন অনিমেষবাবুকে এবার হত্যা করতেই হবে। তাই সেদিন রাতে আপনি পদ্মাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চুপি চুপি এসে লুকিয়ে থাকলেন অনিমেষবাবুর খাটের তলায়। আপনি জানতেন রাত হলেই পড়ার ফাঁকে মাধবীলতাকে চিঠি লেখেন অনিমেষবাবু। খাটের তলায় বসে আপনি দেখছিলেন আপনার স্বামী আপনার চোখের সামনে অন্য কোনো মেয়ের প্রেমে মশগুল হয়ে চিঠি লিখছেন। সেই মুহূর্তে আপনি কি নিজেকে সামলাতে পেরেছিলেন, নাকি আপনার আলসারের যন্ত্রণার চেয়েও আপনার অপমানের যন্ত্রণা বেশি হয়ে দাঁড়িয়েছিল? আপনি যখন বেরিয়ে আসলেন অনিমেষবাবুর নেশা চুর হয়ে গিয়েছিল আপনাকে হঠাৎ সামনে দেখে। আপনি খাটের নিচ থেকে উঠে অনিমেষবাবুর লেখা চিঠি থেকে ঠিকানা দেখার জন্য চিঠি নিয়ে বেশ ধস্তাধস্তি করলেন। রেগে গিয়ে ছুঁড়ে মারলেন কাঁচের ফুলদানিটা। জানলার কাছে গিয়ে সেটা ভেঙে গুড়িয়ে যায়, আর আপনার হাতের ঠেলায় আচমকা মদ্যপ অবস্থায় অনিমেষবাবুর টাল সামলাতে না পেরে পড়ে যান, আর মাথায় খুব জোরে আঘাত পান খাটের নিচে মোটা কাঠের মূর্তিগুলোতে। রক্তক্ষরণের মাধ্যমে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। কিন্তু আপনি বেশ ভালো মনের মানুষ, যতই যাই হোক নিজের স্বামীর কেচ্ছা কাহিনী বাইরে জানাতে চাননি, আর তাই চিঠিগুলো সরিয়ে রাখলেন। বড্ড কষ্ট পেয়ে মেরে ফেললেন অনিমেষবাবুকে। এই রোগে সত্যিই নিজের স্বামীর ভালোবাসা দরকার ছিল। কি ডাক্তার নিহারঞ্জন বাবু, বলুন। ডাক্তারবাবু দুই দিকে সম্মতিসূচক মাথা নাড়লেন। আসলে সুনন্দা দেবীর বেশ কয়েকটি রোগ ছিল। তার চামড়ায় সাদা সেতি রোগ ধরা পড়েছিল, সাথে ছিল আন্ত্রিক আলসার। যন্ত্রণা কষ্ট মনের মধ্যে পুষে রাখতেন, কিন্তু বাইরে থেকে ভালো মানুষের পোশাক পরা অনিমেষবাবু কিন্তু এর উল্টোটা করলেন। নিজের স্ত্রীর এই রোগের কথা জানতে পেরে স্ত্রীকে ঘেন্না করতে থাকলেন ধীরে ধীরে। তখনই পরিচয় ঘটে মাধবীলতার সাথে। নিজের স্ত্রীর জন্য ভালো ডাক্তার বুদ্ধি কিছুই দেখালেন না। বাড়ির ডাক্তার নিহার রঞ্জন মাঝে মাঝে দু একটা ওষুধ লিখে দিতেন আলসারে প্রচন্ড যন্ত্রণা হলে। মনের দুঃখ নিয়ে নিরাদর বিধবা ননদিনীর সাথে সংসার আর হতাশা ধীরে ধীরে রাগে পরিণত হলো আপনার কাছে সুনন্দা দেবী, আর তার জন্যই খুনটা করে বসলেন। সুনন্দা দেবী, আপনি মৃতদেহ সরাননি কারণ আপনি জানতেন এই মৃতদেহে খুনের কোনো সরাসরি চিহ্ন নেই। আপনি ভেবেছিলেন মাথায় আঘাতটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেবেন, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন একজন গোয়েন্দার চোখ সেই ক্ষতটাকে মেপে নিতে জানে, যা কোনো ডাক্তারও গুরুত্ব দেয় না। ওই কাঠের মূর্তিতে লেগে থাকা রক্ত আর আপনার হাতে কাটার দাগ, দুটোই আজ সত্যি কথা বলছে। কি ঠিক বললাম তো সুনন্দা দেবী? সুনন্দা দেবী মাটি দিয়ে ধপ করে বসে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, কি করব আপনারাই বলুন আমাকে। আমাকে স্ত্রী করে এই বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু আমার পাশে কখনোই থাকেনি সে। কোনো কিছু বলতে গেলেই আমাকে ধরে পেটানো, মদ্যপ অবস্থায় মুখের অশ্রাব্য গালি, আর সাথে নতুন মেয়ে মানুষ তো জুটিয়েছিলেন। আমিও সহ্য করতে পারছিলাম না এত যন্ত্রণা। অন্তত এই সময় একটা মেয়ের স্বামীর আদর ভালোবাসা চায়। আমি তো কোনো ভুল করিনি,
ঠিক যতটা কষ্ট আমি পেয়েছি ততটা কষ্ট সে মোটেও না পেয়ে চলে গেল। সেদিন আমি তাকে খুন করতে যাইনি, আচমকা আমার হাতে লেগে সে মারা যায়। তবে তবে ভালোই হলো, নিহার ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন আমি আর বেশি দিন নেই। আমি চলে গেলে আমার ছেলেটাকে তোমরা দেখো। এখন আর সময় নেই, পেটের অনেকটাই তো নষ্ট হয়ে গেছে আমার, খিদে পায় না আজকাল আর। তার উপর এখন খুনির তকমা পাওয়া। আমি তো আর 5টা মেয়ের মতো সংসার করতে এসেছিলাম, কেন হলো আমার সাথে এটা বলতে পারবেন আপনারা? জানি জানি এগুলো বলতে পারবেন না, আমায় দয়া করে নিয়ে যান আপনারা। পদ্মা রে, তোর সাথে আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করিস বোন, ক্ষমা করিস। খুনের পেছনে যতই বড় ট্র্যাজেডি থাকুক সুনন্দা দেবী, আইন তাকে অপরাধ হিসেবেই গণ্য করে। চলুন, আপনার মতো একজন অভাগী নারীকে হাতকড়া পরানোর রুচি আমার নেই, তবে পুলিশি হেফাজত আপনি এড়াতে পারবেন না। কি হলো বৌঠান, মন খারাপ? সুনন্দার জন্য খুব খারাপ লাগছে। অনিমেষবাবুকে প্রথমে কত ভালো লোকই না মনে হয়েছিল, কিন্তু সে যে আসলে ভিতরে ভিতরে এমন একটা লোক। বাইরে থেকে আমরা যাকে ভদ্রলোক বলি তার ভেতরটা কতটা পচে গিয়েছে সেটা অনেক সময় তার পরিবারও টের পায় না। সত্যটা বেরিয়ে এলো সুবিমল, কিন্তু এই সত্যের স্বাদ বড্ড তিতকুটে। ওইসব বাজে লোকের জন্য ভেবো না, আমার কাছে তুমি রয়েছ। আমি না হয় এই জীবন তারই অন্বেষণে কাটিয়ে দেব। ওই যে এক এবং অদ্বিতীয়। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সমস্ত ধরনী কমলা আলোয় ভরে গেল। বিকেলের সেই ম্লান আলোয় ওদের দুজনের দীর্ঘ ছায়া রাস্তার ধুলোয় মিশে একাকার হয়ে যাচ্ছিল। সত্যের জয় হয়েছে ঠিকই, কিন্তু সেই জয়ের আনন্দ উদযাপন করার মতো মানসিকতা আমাদের কারুরই ছিল না। অনিমেষ বাবুর মতো মানুষের চারিত্রিক অধঃপতন আর সুনন্দা দেবীর মতো এক ভাগ্যহতা নারীর চরম পরিণতির সাক্ষী হয়ে বুকটা ভারী হয়ে আসছিল। হ্যারিসন রোডের মোড়ে যখন পৌঁছালাম তখন অন্ধকার আরও ঘন হয়েছে। ভাবছিলাম অপরাধী হয়তো শাস্তি পেল, কিন্তু যে সামাজিক ব্যাধি আর অবহেলা একজন মানুষকে খুনিতে রূপান্তরিত করে, তার চিকিৎসা কি কোনো দিন সম্ভব হবে? ব্যোমকেশ হঠাৎ দাঁড়িয়ে পড়ে আকাশের এক কোণে উদিত শুক তারাটির দিকে তাকালো। ওর শান্ত চোখের মণিতে তখন কোনো এক অপ্রাপ্তির বেদনা খেলা করছিল। আমি বুঝলাম, জীবনের এই জটিল সমীকরণে গোয়েন্দা কেবল একটি উপলক্ষ মাত্র। আসল রহস্য তো মানুষের রক্ত মাংসের হৃদয়েই আজীবন বন্দি থেকে যায়। সামনে ব্যোমকেশ আর বৌঠান একসাথে, আর পিছন পিছন আমি হাঁটছিলাম। একটা মন খারাপ করা অনুভূতি বারবার এসে গলার মধ্যে চেপে ধরছিল। আবারও একবার ব্যোমকেশের প্রতি শ্রদ্ধায় আমার মাথাটা নত হলো।